দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু মুক্তির খোঁজে আমরা প্রতিনিয়ত খুঁজে চলেছি নতুন নতুন ভ্রমণের জায়গা। আর তা যদি হয় পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে, এক শান্ত নির্জন সমুদ্র সৈকতে, তাহলে তো কোনো কথাই নেই। সঙ্গে এমন এক রিসর্ট যা ঝাউবনে ঘেরা, এবং তার সঙ্গে সুস্বাদু বাঙালি খাবার। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, আমরা কোন জায়গার কথা বলছি। তা জানতে হলে সঙ্গে থাকুন। আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমরা গত পরশু কলকাতা থেকে দীঘা এসেছি। সেই ভিডিও যারা দেখেননি তার লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। জগন্নাথ দেবের দর্শন করে আমরা যাব এক নতুন সমুদ্র সৈকতে। সুপ্রভাত এবং জয় জগন। এখন আমরা আছি দীঘার জগন্নাথ দেবের মন্দির। বেশ বড় ক্যাম্পাস। এন্ট্রি গেটে অনেক রেস্ট্রিকশন আছে, যেরকম নেশার জিনিসপত্র নিয়ে আপনি ঢুকতে পারবেন, ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ঢুকতে পারেন, মোবাইল ক্যামেরা অ্যালাউড, কিন্তু অ্যাজ পার রুলস কোনো ডিএসএলআর বা অ্যাকশন ক্যামেরা অ্যালাউড নয়। ক্যাম্পাস বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। এখন আমরা জাস্ট এন্ট্রি করেছি, আমরা একবার ক্যাম্পাসটা ঘুরে দেখে নিই এবং আপনারাও সঙ্গে থাকুন। জগন্নাথ দেবের কাহিনী হিন্দু পুরাণ, লোককথা ও ওড়িশার প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। এই কাহিনীর মূল চরিত্র হলেন ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ, যিনি জগন্নাথ রূপে পূজিত হন। প্রাচীনকালে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন শুনলেন যে অরণ্যের গভীরে শবর সম্প্রদায়ের প্রধান বিশ্ববাসু গোপনে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর পূজা করছেন। রাজা তার পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠান। বহু কষ্টের পর বিদ্যাপতি বিশ্ববাসুর কন্যা ললিতাকে বিবাহ করেন এবং কৌশলে নীলমাধবের অবস্থান জানতে পারেন। কিন্তু রাজা সেখানে পৌঁছানোর আগেই নীলমাধব অন্তর্ধান করেন। রাজা ইন্দ্রদুম্ন ভগবানের আরাধনা করলে স্বপ্নে নির্দেশ পান যে সমুদ্র থেকে ভেসে আসা এক অলৌকিক কাঠ দিয়ে তার মূর্তি নির্মাণ করতে হবে। দেবশিল্পী বিশ্বকর্মা একজন বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে এসে বলেন তিনি মূর্তি গড়বেন, তবে তার একটি শর্ত, 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলতে পারবেন না। অনেক দিন পর যেই ঘরে মূর্তি তৈরি হচ্ছিল সেই ঘরের ভেতর থেকে কোনো শব্দ না আসায় রানী উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। তখন দেখা যায় কারিগর অন্তর্ধান করেছেন এবং 3টি মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে, হাত পা সম্পূর্ণ নয়। ভগবানের ইচ্ছে বলে মনে করে সেই অসম্পূর্ণ মূর্তিগুলি প্রতিষ্ঠা করা হয়। এরপরেই প্রতিষ্ঠিত হন 3 দেবতা, শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্রদেব এবং দেবী সুভদ্রা। জগন্নাথ দেবের অসম্পূর্ণ মূর্তি একটি গভীর বার্তা বহন করে। ভগবান কোনো নির্দিষ্ট রূপ বা সীমার মধ্যে আবদ্ধ নন, তিনি সকল মানুষের ঈশ্বর। তাই তাঁর নাম জগন্নাথ, অর্থাৎ জগতের নাথ বা সমগ্র বিশ্বের অধিপতি। পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি এই মন্দিরের স্থাপত্য সত্যিই নজর কাড়ার মতো। মন্দির প্রাঙ্গণেই আছে একটি দোকান, যেখানে ভগবানের পুজো বা উপাসনা করার নানান সামগ্রী পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে বেশ কিছু উপহার সামগ্রীও পাওয়া যাচ্ছে।
এখন আছি দীঘা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা একটা লোকাল ট্রেন ধরে কাঁথি অবধি যাব। এই শুভ ব্যাগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 12টা 5-এ ট্রেন। আমাদের এখনও সময় আছে, 20 মিনিট মতো টাইম আছে এখনও। এই আমরা ট্রেনে উঠে পড়লাম, মোটামুটি ফাঁকাই আছে। এই ট্রেনটি কাঁথি পৌঁছাবে 12টা 38-এ। দুদিকে সবুজ ধান ক্ষেত, আর তার মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে চলল দ্রুত গতিতে। ট্রেনের বাইরের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছিল। দিগন্ত বিস্তৃত সবুজ এইভাবে তো আর দেখা হয় না। দীঘা থেকে 6টি স্টেশন পড়ে কাঁথি: টিকরা, রামনগর, বাদলপুর, আশাপূর্ণা দেবী, সুজলপুর ও শীতলপুর। কাঁথি রেলওয়ে স্টেশন থেকে আমরা অটো নিয়ে পৌঁছে যাব বগুড়ান জলপাই। দীঘার একদম কাছে একটি নতুন সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতের কথা আপনাদের আগে বলেছিলাম। আমরা এখন কাঁথি স্টেশনে নামলাম। কাঁথি স্টেশন থেকে বেরিয়েই সামনে অটো স্ট্যান্ড, এখান থেকে বগুড়ান জলপাই যাওয়ার অটো পেয়ে যাবেন। ভাড়া 500 টাকা নিচ্ছে। অ্যাকচুয়ালি 400 টাকা মতো ভাড়া হয়, 100 টাকা বেশি নিচ্ছে, কারণ ওরা বললো ওখান থেকে আসার কোনো প্যাসেঞ্জার পাবে না। আমরা মেন রাস্তায় এসে উঠলাম। কাঁথি বাইপাস মোড়। কাঁথি রেলওয়ে স্টেশন থেকে বগুড়ান জলপাই যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 40 মিনিট। দূরত্ব 16 কিলোমিটার। কাঁথি শহর থেকে কম বেশি 12 কিলোমিটার মতো দূরত্ব বগুড়ান জলপাইয়ের। কাঁথি থেকে বগুড়ান জলপাই যাওয়ার রাস্তা মোটের উপর ভালোই। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান তারা কাঁথি বাইপাস থেকে দীঘার দিকে কিছুটা এগিয়ে লেফট টার্ন করে বগুড়ান জলপাই যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। সহজ রাস্তা। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটির নাম শোল কন্টাই রোড। আর আমাদের ডান দিকে যে খালটি দেখা যাচ্ছে তার নাম কন্টাই খাল। এই খালটি পিছাবনি নদীতে গিয়ে মিশেছে এবং এই পিছাবনি নদীর মোহনা বগুড়ান জলপাইয়ের সমুদ্র সৈকত থেকে স্পষ্ট দেখা যায়। এটা মেন রাস্তা। এখান থেকে আমরা এরকম একটা কাঁচা রাস্তায় ঢুকলাম। আমরা বগুড়ান জলপাইয়ের সাগর নিরালা রিসর্টে এই পৌঁছালাম। এইটা হলো এন্ট্রি গেট। এখান থেকে আমরা এসে এই হলো রিসেপশন এরিয়া। আমরা ঢুকলাম এখানে। শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের আপ্যায়ন করলো হোটেল কর্তৃপক্ষ। এখানে এসে আমরা প্রথমেই লাঞ্চ অর্ডার করা ছিল আমাদের। আমরা লাঞ্চ করতে বসেছি। এখন লাঞ্চে কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি। ভাত, এইটা একটা পটলের তরকারি, আলু পোস্ত, ডাল এবং এখানে চাটনি, আলু ভাজা, পমফ্রেট মাছ দিয়েছে সর্ষে দিয়ে করা। বিশ্বজিৎ জিজ্ঞাসা করছিলাম যে খাবারটা দেখে প্রথম ইমপ্রেশন কি আমার। তো খাবার দেখে তো ভালোই মনে হচ্ছে দেখে। এবার
খেয়ে বলছি আপনাদের কেমন লাগলো আমাদের। খাবার ভালো এখানে। খেয়ে দিয়ে একটু বেশ তৃপ্তি পেলাম, সেই কারণে একটু পেটটাও বহরে বেড়ে গেছে। আমার পেট এমনি বড়, তারপরে এত তৃপ্তি করে খাওয়ার পরে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে বাঙালিদের পেটে সেই একটা আর একটু বেড়ে যায়। তো খুব ভালো খেলাম, রান্নাবান্না সত্যি খুব ভালো। আজকে আমরা পমফ্রেট নিয়েছিলাম, অলরেডি আপনারা দেখেছেন। তো আমি একটা জাস্ট প্রসঙ্গে বলবো, যেহেতু আমি তো বম্বেতে থাকি বা অনেক বছর ধরে আছি, তো ওই সাইডের পমফ্রেটের টেস্ট অনেকটা বেটার এদিককার চেয়ে, কিন্তু রান্না এদের খুব ভালো। তো মাছ তো আপনি যেখানকার মাছ নেবেন সেই মাছের মতোই টেস্ট হবে। ওভারঅল দারুণ খেলাম, ভালো। আশা করি রাতে আজকে আমরা ডিনার আছে চিকেন কারি রুটি বলেছি, সেটাও আশা করি ভালোই হবে, আপনাদেরকে জানাবো। আমাদের রুম মেইন বিল্ডিংয়ে। এছাড়াও গাছপালা ঘেরা এই রিসর্টে বেশ কিছু ছোট ছোট কটেজ আছে। গল্প দাদুর আসর কটেজ, এখানে থাকলে আসর বসবে গল্প দাদুর সাথে। এটা একটা টেন্ট মনে হচ্ছে, তাঁবু টাইপের ঘর। না এমনি ভালোই, প্রপার্টিটা বেশ অনেকটা জায়গা নিয়ে বেশ বড় সড়ো গোছের একটা বিল্ডিং। প্রত্যেকটা ফ্লোরে বোধহয় আমরা দেখলাম 2 3 প্রায় 4-5টা করে ঘর, 5টা সম্ভবত, 3টে ফ্লোরে 15টা ঘর। তারপরে সঙ্গে আরও 6টা কটেজ আছে, এবং কটেজগুলোর নামগুলো বেশ ইন্টারেস্টিং। এখন অবধি প্রিস্টিন ভার্জিনও বলতে পারছি না, কারণ লোকজন আসে, আর যেহেতু এখন অবধি প্রিস্টিন বিচ এটা বগুড়ান জলপাই, পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি হোটেলস অ্যান্ড বা এই টাইপের ফ্যাসিলিটিওর সংখ্যাও বাড়বে। এটা আবার কি করেছে? এটা একটা সিঁড়ি ওঠে আছে, সিকিউরিটি পোস্ট। জানি না, এই গেট থেকে বেরিয়ে এই রাস্তাটা বিচের দিকে গেছে। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। এই জায়গাটা দেখে আমার একদম মন্দারমণি, আজ থেকে ধরুন 25-26 বছর আগের মন্দারমণি যেরকম ছিল, বা আরেকটু আগে 30 বছর আগে, একদম সেই রকম। দুদিন বাদে খুব শিগগিরই হয়তো এটা একটা মন্দারমণির মতো আর একটা এরকম জনবহুল বা পপুলার ডেস্টিনেশন হয়ে যাবে। এখান থেকে আমরা সমুদ্রের আওয়াজ, স্রোতের আওয়াজ বা জলের আওয়াজ পাচ্ছি। চারিদিকে প্রচুর গাছপালা, কলা গাছ, নারকেল গাছের তলা দিয়ে যাচ্ছি, অনেক রকমের আম গাছ, একদম টিপিক্যাল গ্রাম বাংলা। এটা নতুন ধরনের কল, সি বিচ দেখা যাচ্ছে, ধুবড়াকুড়ি ফিল আসছে না? ধুবড়াকুড়িতে যেটা আমরা রিসোর্টটা ছিলাম দারুণ, এবং সেটা খুবই কাছে। এটা খানিকটা হাঁটতে হলো, তবে ঠিক আছে। উনি হোটেলের ভদ্রলোক বললেন যে 1/2 কিলোমিটার, মনে হয় না অত, 500 মিটার হবে বলে মনে হয় না, 200-300 মিটার হবে। এই তো আমরা হেঁটে এলাম। আমরা হোটেল থেকে 400 মিটার হেঁটে এই বিচের দিকে এলাম। এখানে এরকম দোকান আছে কিছু, ডাব বিক্রি হচ্ছে। কাকা ডাব কত করে গো? 50 আছে, 40 আছে। 50 আছে, 40 আছে। ডাব খাবি? এই হলো সমুদ্র। এখানে বেশ কিছু দোকান আছে। স্নান করছে? হ্যাঁ, স্নান। কি লোকাল লোক নাকি? হ্যাঁ, লোকাল। বাহ, মিষ্টি জল। আপনারা আসতে পারেন, খুব ভালো জায়গা। এখন অবধি যতটা দেখলাম দারুণ লাগলো। দীঘা, মন্দারমণি, তাজপুরের ভিড় কাটিয়ে এই জায়গাটা বেশ ভালো এখন অবধি। জানি না পরবর্তীকালে এটাও দীঘা মন্দারমণি হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার একটা নাম আছে, লাল কাঁকড়ার বীচ বলা হয়।
চলো যাই বগুড়ান জলপাই, জঞ্জাল সরাই, সি বিচ বাঁচাই। ঝাউবন চড়ুইভাতি অথবা সি বিচে বেড়ানো হোক, যেখানে সেখানে আবর্জনা ফেলিবেন না, একদমই ফেলা উচিত নয়। আবর্জনা নির্দিষ্ট পাত্রে ফেলুন। এই সুন্দর লাল কাঁকড়ার সি বিচ নষ্ট হতে দেবেন না। আসুন শপথ নিই, সমুদ্র তটের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখুন। দিশা, বগুড়ান জলপাই বিচ রক্ষা কমিটি। খুব সুন্দর লেখা। এই হলো বিচ। এই যে বিচে এই লাল 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 হয়ে আছে, এটা লাল কাঁকড়া, সব লাল কাঁকড়া। কাছাকাছি গেলে এই গর্তে ঢুকে যাচ্ছে। প্রচুর লাল কাঁকড়া, সত্যি লাল কাঁকড়ার বিচ। অনেক লাল কাঁকড়া আছে। বেশ মিসচিভাস তাদের বিহেভিয়ার। একবার টুকলুম কি মেরে ওকে মানে ঢুকে আবার যাচ্ছে। কি মেরেই ঢুকে পড়ছে। আসলে যেদিকেই তাকাবেন জনশূন্য, কোনো মানুষজন নেই বিচে। আমরা একা ঘুরে বেড়াচ্ছি। আজকে যেহেতু উইকডেজ, আজকে বুধবার, তাই তো? হুম। হ্যাঁ, সেই কারণে একটু বেশি ফাঁকা। তবে এখানে যেখানে আমরা এক জায়গায় সামনেই দুটো দোকান আছে, চা, ডাব, বিস্কিট এসব পাবেন। এখন জোয়ার আসছে, তো লো টাইড মানে ভাটাকে যেটা আমরা বলি বাংলাতে, হ্যাঁ, সেটার সময় জলটা বোধহয় অনেকটাই ভেতরে সরে যায়, মানে চাঁদিপুরের মতো। হুম। যারা চাঁদিপুর গেছেন জানবেন, লো টাইডের সময় মানে আমার নিজের অভিজ্ঞতা, আমি প্রায় ঘন্টা দুয়েক সমুদ্রের উপর দিয়ে হেঁটেছি, কিন্তু আমার জল, সমুদ্রের জল গোড়ালে মানে মানে হাঁটুর ওপরেও ওঠে। কিন্তু যখন জোয়ারের সময় একদম হোটেলের দোরগোড়ায় জল। ওটা আমিও পেয়েছিলাম। অনেকটা সেই রকমই এখানে, অ্যাটলিস্ট এই পার্টিকুলার বিচটা। এটা একটা মানে স্ক্র্যাপড বয়া, যেটাকে ইংলিশে বয় বলে, মানে BUY। এটা বেসিক্যালি এইগুলো বোটদের দিক নির্ণয় করার জন্য এগুলোকে সমুদ্রের মধ্যে অ্যাঙ্কারিং করে রাখা হয়, যাতে ট্রলার, মেনলি ফিশিং ট্রলারই তো এখানে চলে, তো তাদের জন্য তারা ঠিক লোকেশনে পৌঁছাতে পারে। তবে এখন ফিশিং, আমার যতদূর জানা আছে যে এখন ফিশিং ট্রলারেও GPS সিস্টেম আছে, তো বয়ার সেভাবে, তবুও অনেক সময় যেহেতু GPS পুরোটাই ইলেকট্রনিক সিস্টেম এবং স্যাটেলাইট, বেসড অন স্যাটেলাইট কমিউনিকেশান, তো সেটা ফেল করতেই পারে। তো সেক্ষেত্রে এই আদি এবং অনন্তকালের যেই সিস্টেম বয়া, এটা তখন কাজে দেবে। এবং সবচেয়ে বড় কথা, দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগের সময় বিশ্বজিৎকে আমি বলবো এগুলিকে একটু দেখাতে, কারণ ফিশিং বোট দুটো অনেকটাই কাছাকাছি চলে এসছে। ওরা বোধহয় ফিরে আসছে এবারে, যে হ্যাঁ জোয়ারের, অ্যাকচুয়ালি যেহেতু জোয়ার আসছে তো সেই স্রোতেই ওরা আসছে। নর্মালি ওটা যাই করে, লো টাইডে যখন জল বেরোতে থাকে তখন ওরা যায়, সেল আউট করে মাছ ধরার পরে। তো জোয়ার ভাটার গ্যাপটা হচ্ছে 6 ঘন্টা। আমরা জানি যে দিনে দুবার জোয়ার আসে, দুবার ভাটা হয়। এই মোহনাটি পিছাবনী নদীর মোহনা। মাছ ধরার ট্রলারগুলো এই নদী দিয়েই তাদের মৎস্য বন্দরে ফিরছে। আমরা বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম, সমুদ্রের জলে পা ভেজাচ্ছিলাম।
এত নির্জন শান্ত পরিবেশে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আপনারা একটা প্ল্যান করে নিতেই পারেন আমাদের এই ভিডিও দেখে। এই সমুদ্র সৈকত থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সূর্যাস্তের পরে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। এখানে ঘরের নামগুলো খুব ইন্টারেস্টিং। আমাদের ঘরের নাম হলো বেলা শেষে, 10 নম্বর ঘর। এটা হলো আমাদের ঘরের দরজা। আমরা একটু রুমটা প্রথমে একটা অন্য রুম দিয়েছিল, আমরা চেঞ্জ করেছি। এখানে একটা সোফা আছে, আমার ব্যাগটা রাখা আছে সোফার উপরে। টিভি আছে, টিভির নিচে একটা ডেস্ক আছে, কিছু রাখতে পারেন এখানে। একটা আয়না আছে, বেশ বড় সড়ো আয়না। এখানে আমরা জিনিসপত্র রেখেছি অলরেডি কিছু। এইখানে আউটসাইডে একটা বেসিন আছে, একটা মিরারও আছে তার সঙ্গে। টয়লেটটা ছোট একটু। শাওয়ার, এদিকে একটা মিরার আছে। মেইন ডোরটা হলো গ্লাস ডোর। পর্দা আছে, আপনাদের প্রাইভেসির জন্য পর্দা টেনে দিতে পারেন। আমরা বিচ থেকে এসে ফ্রেশ হয়ে একটু কফি খেলাম, তারপর ক্যাম্পাসটা একটু ঘুরছিলাম। তারপর এখন ডিনার করতে এসেছি। শুভ বসে পড়েছে ডিনারে। আমরা ডিনারে রুটি অর্ডার করেছিলাম। আমাদের আজকের মেনু ছিল রুটি, সবজি, বেগুন ভাজা, চিকেন কারি ও মিষ্টি। খাবারের টেস্ট ভালো, রান্না ভালো। আমরা ডিনার করে একটু ঘোরাফেরা করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম বগুড়ান জলপাই। এই সমুদ্র সৈকতে আজকে আমাদের শেষ দিন। আমরা সকালে তৈরি হয়ে ব্রেকফাস্টে চলে এলাম। গুড মর্নিং এভরিবডি। তো অ্যাকচুয়ালি সকালবেলা উঠেই আমার খুব খিদে পায়। আমি আর ওয়েট করতে পারছিলাম না। বিশ্বজিৎ আপনাদের দেখাচ্ছে ব্রেকফাস্টে কী আছে। আলু কা তরকারি, লুচি। আমরা লুচি নিয়েছি, আপনারা রুটিও নিতে পারেন। মুড়ি আছে, অনেক অপশন। মুড়িও আছে, বেগুন ভাজা, এবং এটা সাদা মতো কি আছে, পায়েস। আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম, একটু বিচের দিকে যাব। পরিবেশটা খুব শান্ত, স্নিগ্ধ, বেশ ভালো লাগছে। মেঘলা ওয়েদার, একদম গ্রাম্য পরিবেশ। এই নির্জন সৈকত হতেই পারে আপনার ছুটি কাটানোর পরবর্তী ঠিকানা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন বেড়ানোর ঠিকানা জানার জন্য অবশ্যই চোখ রাখুন বংস অন দ্য গো ইউটিউব চ্যানেলে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন। যাদের খুব নির্জনতা ভালো লাগে এবং সঙ্গে নেচারটাকে ভালো লাগে তাদের জন্য আদর্শ এটা। কাঁথি থেকে 12 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত। নাম হচ্ছে বগুড়ান জলপাই। গাছগাছালি দিয়ে ঘেরা জায়গাটা, এবং এই রিসোর্টটা তার মাঝখানেই বানানো। কাছেই হচ্ছে বিচ, যেটা লাল কাঁকড়ায় ভর্তি থাকে সারাক্ষণই, প্লাস জোয়ার ভাটার জল অনুযায়ী আপনি পাবেন। আর নির্জন বিচ, এখানে আমাদের মোটামুটি থাকা
ওর জন্য আপনি রুম পাবেন, 17খানা বিল্ডিংয়ে রুম পাবেন। আর আপনি কটেজ টান টেন্ট বা টাইনি কটেজ করে আরও কিছু আছে 7খানা 8খানা করে, সব এসি নন এসি সব হিসেবে পাবেন। আর এর মধ্যে সব প্যাকেজ করা থাকে, থাকা খাওয়া নিয়ে 1550 থেকে 1850 অবধি রান করে এসিতে, আর নন এসিতে আপনার 1350 থেকে 1650। এগুলো কিন্তু পার হেড পার ডে 4 টাইমস ফুড বা কোনো কোনো সময় 3 টাইমস ফুডও দেওয়া থাকে। যারা খুব শান্তিতে থাকতে চান তারা এখানে বগুড়ান জলপাই বেছে নিতে পারেন সাগর নিরালাতে।